জাতীয় গণহত্যা দিবস আজ। এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কাল রাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। এক দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কোচিং বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করার তাগিদ শিক্ষাবিদদের। এবং দামে সাশ্রয়ী হওয়ায় যানবাহনে ধীরে ধীরে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। সম্ভাবনাময় বাজার ধরতে বিনিয়োগ করছে বিদেশি কোম্পানিগুলো। সবার সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কাল রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি আজও। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সরকার গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এরই মধ্যে বিশ্বজুড়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে, তাই যৌক্তিক কারণেই 25 মার্চ নিষ্ঠুরতা দিবস পালনের দাবি তুলে ধরা উচিত বাংলাদেশের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল, অন্ধকার হয়ে আসছিল চারদিক। 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করছে বাংলাদেশ। তবে এখনো আসেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ বিষয়ে তৎপর হলেও রাষ্ট্রীয় সহায়তার অভাবে তা সাফল্যের মুখ দেখেনি। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন একটা আমাকে চিঠি দেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন, প্রোভাইডেড এটি যদি কোনো দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি আবেদনটা করা হয়। তখনকার বিএনপি যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আমি সেই কাগজ কুরিয়ারে এবং মেইলে দুভাবে পাঠালাম। তাদের আইডেন্টিটির কারণে তারা সেটি গ্রহণ করে না। 9 ডিসেম্বর গণহত্যা দিবস পালন করছে বিশ্ব, আর তাই যৌক্তিক কারণেই 25শে মার্চ গণহত্যা দিবস নয়, বরং নিষ্ঠুরতা দিবস পালনের দাবি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দিবস হিসেবে ঘোষিত হয়ে গেছে, আমি মনে করি না দ্বিতীয় দিবস হিসেবে ঘোষণার কোনো অবকাশ রয়েছে। তবে এটি ভিন্ন নামে এটা আপনার হতে পারে। গণহত্যা দিবস করার দাবি নয়, সরকার কাজ করছে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়। হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে, যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। সরকারের কাছে সংরক্ষিত তথ্য উপাত্ত দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্য উপাত্ত, ফরেনসিক এক্সিবিট, গণহত্যার ম্যাপ, মানবতা বিরোধী অপরাধের দলিলসমূহ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাঙালির জন্য চরম নৃশংসতার এই দিনটি বিশ্ব শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার বড় উপলক্ষ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এর মধ্যে শেষ হয়েছে ধোয়া মোছার কাজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় অংশ নিতে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন করেছেন 3 বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সাভার প্রতিনিধি মুজাফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবিতে রিপোর্ট। ৪৯তম স্বাধীনতা দিবসে তাদের শ্রদ্ধা জানাতে সারা দেশের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধ শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ধোয়া মোছা থেকে শুরু করে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ। ফুলে ফুলে সাজানো হয়েছে লাল সবুজের বাংলাদেশ। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছি, কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছের ডালপালা ছাঁটাই, ফ্লোর পরিষ্কার, ইটের রং দিয়ে ইট সাজাইয়ে সুন্দর করছি, তারপর বিধি রং দিয়ে বিধি সাজাচ্ছি।
এরই মধ্যে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে কুচকাওয়াজের প্রস্তুতি সম্পন্ন করেছেন 3 বাহিনীর সদস্যরা। দিবসটি নির্বিঘ্নে পালন করতে স্মৃতিসৌধ পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কাজ, রং তুলির কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করেছি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বদা প্রস্তুত আছে। 26শে মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে 49তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন স্মৃতিসৌধে। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মৌসুমী মৌ। সেখানকার প্রস্তুতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মৌ। শাফিন, আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে সাভারে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধ। এবং স্মৃতিসৌধে মোটামুটি হচ্ছে আগামীকালকের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধানমন্ত্রী প্রথমত শ্রদ্ধা নিবেদন করবেন, রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন, 3 বাহিনীর প্রধান, স্পিকার তারা শ্রদ্ধা নিবেদন করবেন। সেই পুরো প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে আসলে মোটামুটি এখানে যিনি ছিলেন গণপূর্ত বিভাগের যিনি উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এখানে আসলে 1 মাস ধরে মোটামুটি যে পরিচ্ছন্নতার কাজটি চলছে। আমরা যদি আপনাকে একটু দেখাই, এখানে আসলে আপাতত মোটামুটি পুরোপুরি প্রস্তুত, কোনো কাজ হচ্ছে না বললে চলে। যে শেষ মুহূর্তের যে ধোয়া মোছা পানি দিয়ে যে পরিষ্কার করা হচ্ছে সেটি আপাতত চলছে এবং হচ্ছে যে মোটামুটি শহীদ বেদির কাজটি সম্পূর্ণ। এই যে মূল যে অডিটোরিয়াম, এখানে কিন্তু এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি চলছে এবং আমরা দেখেছি যে আসলে সকাল থেকে সে রঙের পলেস্তারা দিয়ে শেষ মুহূর্তের কাজটাও করা হচ্ছিল। তারপর যে গাছাড়ি যেগুলো রয়েছে, যে কৃত্রিম রথ রয়েছে, সবুজ ঘাস রয়েছে, সবখানে আসলে আলাদা করে পানি দিয়ে বা রং দিয়ে গাছাড়ি পুনরায় বিন্যস্ত করা হয়েছে। তো সেই কাজগুলো আসলে এখন চলছে। আর মোটামুটি কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা হচ্ছে যে মোটামুটি 3টার আগ পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন। 3টার সময় এসএসএফ তাদেরকে কিন্তু এই এখানকার নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে গুছিয়ে দেওয়া হবে এবং তারপর কিন্তু তাদের যে নিরাপত্তার মহড়া, তাদের যে চূড়ান্ত মহড়া, সেটা কিন্তু 3:30টার পর থেকে চলবে। অর্থাৎ এটি এই যাবৎ 15 দিন পর্যন্ত এটি চলছে। আর 1 মাস পর্যন্ত পরিচ্ছন্নতা কাজ তো চলছেই, সেটি প্রায় সম্পূর্ণ শেষ মুহূর্তের কাছে। যে ধোয়া মোছার যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, যে কৃত্রিম রথ, তার উপরের যে আসলে দেয়াল, সেগুলো পরিষ্কার করা হচ্ছে এবং গাছগাছাড়াগুলো সুবিন্যস্ত করা হচ্ছে। এই কাজগুলো আসলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা যেটা ধারণা করতে পারছি। এবং আমরা দেখতে পেয়েছি নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, সে জেলা পুলিশ, তারা কিন্তু আগামীকালকে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু সেই দায়িত্বকে কোন জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে সে দায়িত্বের ডিউটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং মোটামুটি আগামীকালকে যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন শ্রদ্ধা নিবেদন করবেন, তাদের পেছনে নিরাপত্তা বাহিনীরা কে কোন জায়গায় দাঁড়াবেন শ্রদ্ধা নিবেদনের সময়, তারাও কিন্তু তাদের সেই জায়গাটি আজকে 3:30টার সময় আসলে চূড়ান্ত হবে, চূড়ান্ত মহড়ার মধ্য দিয়ে। তো এ ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে সাভার আমার কাছে সর্বশেষ। শাফিন। জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সেখানকার প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌসুমী মৌ। এদিকে স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি, চলছে তল্লাশি। রাজধানীর গুলশান, বনানী ও বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কূটনৈতিক এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এই এলাকায় নাম, ঠিকানা লিপিবদ্ধ সহ জাতীয় পরিচয়পত্র দেখানোর পরই প্রবেশের অনুমতি মিলছে সাধারণ মানুষের। এর আগে গতকাল বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তারা জানিয়েছিলেন, খুদে বার্তা ও ঘোষণার মাধ্যমে জঙ্গি হামলার শঙ্কার খবর দিয়ে সতর্ক করা হয়েছে তাদেরকে। অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষেই নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ।
শাফিন, আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকাল থেকে আমরা রাজধানীর গুলশান, বনানী, বারিধারা সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু জানিয়ে রাখতে চাই যে আমরা যেটি দেখতে পেয়েছি যে গুলশান, বনানী, বারিধারায় সাধারণত যে নিরাপত্তা চৌকি থাকে সেই নিরাপত্তা চৌকির সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে সাদা পোশাকের পুলিশ যারা রয়েছে তাদের সংখ্যা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে ২৪ মার্চ থেকে এবং এটি ২৬ তারিখ রাত পর্যন্ত বলবৎ থাকবে। তারা আমাদেরকে যেটি বলেছে যে এই গুলশান, বনানী, বারিধারার স্বাভাবিক যে কার্যক্রম আছে এবং আমরাও যেটি দেখতে পেয়েছি যে এখানে যে বিভিন্ন অফিস আছে সেই অফিসের কার্যক্রম কিন্তু চলছে এবং সেখানে কোনো সমস্যা হয়নি। বিশেষ স্থাপনা বা হোটেলগুলো যেগুলি রয়েছে সেগুলোর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে দূতাবাসগুলোর সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, আমরা যেটি দেখতে পেয়েছি যে রাজধানী বারিধারার যে প্রবেশ পথগুলি রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র এবং বারিধারায় ঢোকার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডগুলো দেখানোর পরই কিন্তু সেখানে মানুষজন প্রবেশ করতে পারছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে চেকপোস্টগুলিতে যারা সন্দেহভাজন রয়েছে তাদেরকে চেক করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক পথচারী আছে যারা রাস্তাতে হেঁটে যাচ্ছে, তাদেরকে সন্দেহ করা হলেও কিন্তু তাদেরকে চেক করা হচ্ছে। তাদের সাথে যদি কোনো ব্যাগ থাকছে সেটিও চেক করা হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বিষয়টিকে স্বাগত জানিয়েছে এবং তারা যেটি বলছে যে শুধু এই বিশেষ দিনকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থা না, এমন নিরাপত্তা ব্যবস্থা তারা প্রত্যেক দিন চান। তারা যেটি বলছেন যে ঘটনাটি কিছু দিন আগে গুলশানে ঘটে গিয়েছিল সেই ঘটনাটি যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টি তারা বলেছেন। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে গতকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে রাজধানীর এই গুলশান, বনানী, বারিধারা সহ বিভিন্ন জায়গায় সেটি আজকেও বলবৎ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে ২৬শে মার্চ রাত পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে নিরাপত্তা ঘাটতি না থাকে বা কোনো ধরনের যদি কর্মকাণ্ড যাতে সন্ত্রাসীরা না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। তো শাফিন, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার খবর জানাচ্ছিলেন গুলশান এলাকা থেকে সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সময় সংবাদে আরও থাকছে, বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিষ্ট করার প্রতিবাদে চলছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, মামলা দায়েরের প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। জাতির পিতাকে হত্যার পর এই দেশের অগ্রযাত্রা থেমে গিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকের বাংলাদেশ এক দশকের প্রচেষ্টার ফল। স্বাধীনতার সুফলটা যেন বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আর্থসামাজিকভাবে যেন আমরা উন্নত হতে পারি এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা একটা মর্যাদা ফিরে পেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি, যার শুভফল দেশবাসী পেয়েছে। গত এক দশকে আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে বিশ্ববাসী একসময় বাংলাদেশের কথা শুনলেই বলতো দুর্ভিক্ষের দেশ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, মানে একটা অবহেলার চোখে দেখতো। আমরা যখনই সরকার এসেছি আমরা প্রচেষ্টা চালিয়েছি কত দ্রুত দেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করা যায় এবং উন্নত দেশ হিসেবে বিশ্বে একটা মর্যাদা অর্জন করা যায়। আজকের বাংলাদেশ অন্তত আমাদের এক দশকের প্রচেষ্টার ফলে এখন আমরা আমাদের প্রবৃদ্ধি আমরা এই অর্থ বছরে ৮ ভাগ অর্জন করতে যাচ্ছি। আজকের বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে। এইটুকুই আমার তৃপ্তি যে অন্ততপক্ষে বাংলাদেশটাকে এই মর্যাদা পর্যন্ত আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, আগামী ২৭শে মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করতে মৌলভীবাজারে গেছেন প্রক্টরের নেতৃত্বাধীন 10 সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে হবিগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজার বিশ্ব রোড পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে
বাসের হেলপার ওয়াসিম সহ 2 জনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সময় সংবাদে আরও থাকছে, কাল দেশে আসবে ক্রাইস্ট চার্চে নিহত 2 বাংলাদেশির লাশ। মসজিদে সন্ত্রাসী হামলার স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা জাসিন্ডার। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে যানবাহনে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহার। সিএনজির চেয়ে দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় এলপিজি ব্যবহার বাড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোম্পানিগুলো বাড়াচ্ছে এলপিজি স্টেশন। এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজার ধরতে বিনিয়োগ করছেন। সানবির রূপলের রিপোর্ট। 90-এর দশকের শেষের দিকে বসুন্ধরা গ্রুপ বাসাবাড়িতে বেসরকারিভাবে এলপিজি সিলিন্ডার বাজারজাত শুরু করে। তবে ধীরে ধীরে চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ে কোম্পানি। 13 থেকে 14টি কোম্পানি বর্তমানে বাজারে এলপিজি সরবরাহ করছে। বাজারে আসা অপেক্ষায় আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। তবে শুধু বাসাবাড়ি নয়, সিএনজি নিরবচ্ছিন্নভাবে না পাওয়া, গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থেকে যানবাহনের জ্বালানি হিসেবে বাজার দখলে নিচ্ছে এলপিজি। সিএনজির সাথে পাল্লা দিয়ে দামও রাখা হচ্ছে প্রায় সমান। এলপিজিতে একবার গ্যাস নিলে আর মনে সারাদিন দিতে হয় না, মানে 600-550 কিলো আমার চলে। এটা আপনার সিরিয়াল দিতে হয় না, এটা মাইলেজটা বেশি দেয়। কন্টিনিউ পাওয়া যায় 24 ঘন্টা। এদের জন্য দেখা যায় যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে সরবরাহ করা যায় ভালো। আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের মাধ্যমেই নির্ধারণ করা হয় দাম। নতুন নতুন কোম্পানি বাজারে আসায় প্রতিযোগিতা বাড়ছে বাজার ব্যবস্থাপনায়। অনেকগুলোই নতুন করে ঢুকছেন, লাইসেন্স পাচ্ছেন। নতুন যারা ভালো করবে ওরা দে ক্যান সার্ভাইভ, বাট এখানে সার্ভাইভ করার জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নমেন্ট যেটা সেট করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মেনটেন করতে হবে। এটা যদি মেনটেন না করতে পারে তাহলে পুরো এলপিজি মার্কেটটা স্টেবল থাকবে না। প্রতি মাসে 50 থেকে 60 হাজার টন এলপিজি ব্যবহার হয় বাংলাদেশে, যার পুরোটাই আমদানি নির্ভর। তবে যানবাহনে ব্যবহার এখনও বেশ কম। গেল কয়েক বছরে এলপিজির ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ। এমন সম্ভাবনাময় বাজার ধরতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করছে বাংলাদেশে। আমরা বাংলাদেশে এসেছি বিনিয়োগ সম্ভাবনা দেখে। এদেশে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সীমিত, তাই বিকল্প জ্বালানি ব্যবহার করতেই হবে। এলপিজি ব্যবহার বাড়ছে। এলপিজিতে জাপানের অভিজ্ঞতা 90 বছরের। দীর্ঘ অভিজ্ঞতা আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই। ধারণা করা হচ্ছে 2020 সাল নাগাদ যানবাহনে এলপিজির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মোহাম্মদ। উচ্ছেদের বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শফিক। শাফিন, আমি এই মুহূর্তে আছি মিরপুর দারুসালাম থানার মধ্যে পড়েছে, অর্থাৎ ছোট দিয়াবাড়ি হিসেবে পরিচিত সেই অংশে, এবং সকাল 9:30 থেকে কিন্তু হচ্ছে বিআইডব্লিউটি এর যে চলমান অভিযান চলছে। ঢাকার যে 4টি নদী আছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা এবং বালু নদী, সেই 4টি নদীর যে পাড়ে যে অবৈধ স্থাপনা আছে, সেই অবৈধ স্থাপনার যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আজকে সকাল 9:30 থেকে শুরু হয়েছে। শুরুতে নদীর ওই পারে অর্থাৎ সাভারের কাউন্দিয়া ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে সকাল 9:30 দিকে অভিযান শুরু হয়, এবং সেই অভিযানের সময় আমরা কিন্তু দেখেছি যে 4টি বহুতল ভবন সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি নদীর যে সীমানা পিলার, সেই সীমানা পিলারের মধ্যে নির্মাণ করা হয়েছে বলে আমাদের বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং পাশাপাশি আমরা এখন চলে এসেছি নদীর এই পাশে, এবং এক্সকাভেটর মেশিন দিয়ে যত অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনা বহুতল ভবনই হোক আর ছোট যে প্রতিষ্ঠান, ছোট যে সমস্ত প্রতিষ্ঠান আছে সে ধরনের প্রতিষ্ঠান বা অবৈধ স্থাপনা থাকুক না কেন, সবকিছুই কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা আছে তারা যেমন আছে, এখানে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন উপসচিব তিনিও কিন্তু অবস্থান করছেন। এবং তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে বারবার এই যে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে যে অবৈধ স্থাপনাগুলো আজকে উচ্ছেদ করা হয়েছে, সেই অবৈধ স্থাপনা কিন্তু এর আগেও উচ্ছেদ করা হয়েছিল। এবং পাশাপাশি কিন্তু এবারও আমরা দেখতে পেয়েছি যে এবারের যে অবৈধ স্থাপনা উচ্ছেদের যে
অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযান কিন্তু অনেকটাই কিন্তু আলোচিত এবং বিভিন্ন কারণে আলোচিত এবং প্রশংসিত হয়েছে। সে কারণে কিন্তু এবার প্রত্যেকেই আশা করছে যে অভিযান এবার শুরু হয়েছে গত জানুয়ারি মাসের 23 তারিখ থেকে, সেই অভিযানটা কিন্তু এটা চলমান থাকবে এবং স্থায়ীভাবে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সেই সমস্ত জায়গায় যেন পুনরায় আবার যারা প্রভাবশালী আছে বা দখলদার আছে তারা যেন আবার স্থাপনা নির্মাণ করতে না পারে, সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ এবং জোরালো দৃষ্টি আছে এবং সরকারের সিদ্ধান্তও আছে, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত আছে যে এবার নদীর যে দখলের যে উচ্ছেদ অভিযান চলছে সেই উচ্ছেদ অভিযান কিন্তু চলমান থাকবে এবং যে সমস্ত এলাকা এবং উচ্ছেদ করা হচ্ছে সেই উচ্ছেদ এলাকায় যাতে পরবর্তীতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ না হয় সে ব্যাপারেও কিন্তু আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে, যেমন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। তো যাই হোক, এই সব মিলিয়ে কিন্তু সকাল 9:30 থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল বিআইডব্লিউটি এর এখনো চলছে। এখন শুরুতে কিন্তু সাভারের কাউনিয়া অংশে শুরু হয়েছিল, সেটি ওইখান থেকে শেষ করে কিন্তু এখন আমরা মিরপুর আছি, দারুসালামের মিরপুর 1-এর ছোট দিয়াবাড়ি অংশে কিন্তু এখন অভিযান চলছে। তো শাফরিন, এই ছিল আমার কাছে সব শেষ। সহকর্মী শফিক মোহাম্মদ জানাচ্ছিলেন দিয়াবাড়ি এলাকা থেকে তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর। পুরোপুরি কোচিং সেন্টার বন্ধ নয়, এ খাতে বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবকদের ও শিক্ষার্থীদের দাবি, ক্লাসে প্রয়োজনীয় পাঠদান হয় না বলেই তাদের ঝুঁকতে হয় কোচিং সেন্টারের দিকে। তবে শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। একটি পরিচিত বেসরকারি স্কুলে গণিতের শিক্ষক তিনি। শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীরা পড়তে আসেন তার কাছে। শিক্ষার্থীদের প্রয়োজনেই পড়াচ্ছেন বলে জানান এই শিক্ষক। 35 থেকে 40-45 মিনিটে 70 জন বাচ্চা, হাউ ক্যান দিস পসিবল যে পুরোপুরি পাঠদানটা ওখানে কমপ্লিট করা? 12,000 টাকা বা 16,000 টাকার স্কেলে কত টাকা বেতন আসে? সকাল থেকে রাত স্কুল শেষে কিংবা স্কুলে যাওয়ার আগে বিভিন্ন শিক্ষকদের কাছে ছোটেন শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন সন্তানকে সময় দিয়ে পড়াতে না পারায় কোচিংয়ে নিয়ে আসছেন তারা। আর ক্লাসরুমে স্বল্প সময়ে অতিরিক্ত পড়ার চাপ কুলিয়ে উঠতে না পেরে শিক্ষকদের কাছে দ্বারস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলে এত দ্রুত আগায় কি যে কি বুঝতে পারি না। স্কুলে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, যার জন্য আর কি সিলেবাস কমপ্লিট করা হয় না। এরপর কোচিংয়ে ভালো মানের পড়া আছে, এদিকে জন্য পড়াটা আর কি শেখার জন্য ভালো মতো এদিকে আসে। ক্লাসে সেরকম পড়াটা পাচ্ছি না, এর জন্যই আমাদের কোচিংয়ে আসতে হচ্ছে। আমি তাকে যে এক্সট্রা কেয়ার সেই সময়টা পাচ্ছি না বলে আমি আলাদা করে যত্ন নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসছি। শিক্ষাকে ব্যবসার মূলধন হিসেবে নিয়ে একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য করছে। এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন কোচিং নয় বাণিজ্য বন্ধ করতে চান তিনি। এই কোচিং এর মধ্যে যতটুকু অনৈতিক, যতটুকু মধ্যে দুর্নীতি জড়িত, সেইটুকুকে আমাদের বাদ দিতে হবে। আমরা কিছু কিছু পদক্ষেপ নেব যাতে আমরা এই দুর্নীতির অংশটুকুকে, অনৈতিক অংশটুকুকে আমরা বাদ দিতে পারি। আর শিক্ষাবিদরা বলছেন শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে একটি অসাধু চক্র, যা শিক্ষা খাতের জন্য অশনি সংকেত। বেতন ভাতা কম বলে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠনটাকে একদম পাশ কাটিয়ে বাইরে কোচিং বাণিজ্য পরিচালনা করবেন, এটা মোটেই কাম্য নয়। বন্ধ করা যাবে না এটা যেমন সত্যি, কিন্তু বাণিজ্যের আকারে শিক্ষকরা বাণিজ্য করবেন এটা গ্রহণযোগ্য নয়। গত 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অর্থনৈতিকভাবে সচ্ছল হলে তারা শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে পারবে। তবে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনারিং আওয়ার হিরো কার্যক্রমের আওতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে MI সিমেন্ট লিমিটেড। রোববার ক্রাউন সিমেন্টের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁর মোহাম্মদ হারুন আর রশিদ এবং বগুড়ার মোহাম্মদ আব্দুল হালিম তালুকদারকে ক্রেস্ট, এককালীন আর্থিক প্রণোদনা ও গিফট ভাউচার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে IDEB ঢাকায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় গণহত্যা দিবস আজ। এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কালরাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কোচিং বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করার তাগিদ শিক্ষাবিদদের। এবং দামে সাশ্রয়ী হওয়ায় যানবাহনে ধীরে ধীরে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। সম্ভাবনাময় বাজার ধরতে বিনিয়োগ করছে বিদেশি কোম্পানিগুলো। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।